গুড মর্নিং। আজকে লাস্ট ডে, আমরা দার্জিলিং ছেড়ে এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। অবভিয়াসলি শিলিগুড়ি যাব, শিলিগুড়িতে বাইক জমা দেবো। ইন বিটুইন আমাদের কিছু টি গার্ডেন্স পড়বে, আরও কিছু সাইট সিন রয়েছে মিরিক, সেগুলোকে সব দেখে তারপরে তো সেখান থেকে যাব শিলিগুড়ি। অ্যান্ড আমাদের এনজিপি থেকে ট্রেন রয়েছে দার্জিলিং মেল 7:40-এর, সব টিকিট আরএসি রয়েছে, ওটাই একটা টেনশন কনফার্ম হবে কিনা। আর আপাতত একদম আর্লি মর্নিং আমরা ঘুম থেকে উঠেছি, কারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া গেছে দার্জিলিং থেকে। কালকে বিকালবেলাও গেছিল, আজকে সকালবেলা আর একটু ভালো গেছে। আমার রুম থেকে আমি কিরকম ভিউ পাচ্ছি আপাতত দেখাচ্ছি। ফাইনালি দার্জিলিং ছেড়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। এই গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। রেনকোট পরে রেখেছি কারণ এখানে তো বৃষ্টিটা এখন সেরকম হচ্ছে না, কিন্তু যেটুকু টিপটিপ করে হচ্ছে সেটুকু যদি পড়ে গায়ে, তাহলে আমাদের তো এখন সারাদিন এখন মোটামুটি বাইকেই জার্নি রয়েছে, তো ভিজে জামা নিয়ে ঘোরাটা খুব একটা ঠিক হবে না। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, এখন যেরকম হচ্ছে না। এই ওপর দিয়ে চলে গেলে পিস প্যাগোডা, কালকে আমরা যেখানে গেছিলাম, আর নিচে গেলে হচ্ছে ঘুমের দিকে আমরা এখন বেরোবো, ঘুম। তো আমরা জলাপাহাড় রোড দিয়ে এসে এবার পড়লাম হিলকাট রোডে। যাচ্ছে আমাদের ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিং, আর আমরা বাঁ দিক দিয়ে এগোতে থাকলাম এনজিপির দিকে। এই হচ্ছে ঘুম স্টেশন। সুকিয়া পুকুরির দিকে আমরা এখন যাচ্ছি। ডান দিকে যদি উঠে যেতাম তাহলে ওটা ছিল দার্জিলিংয়ের রুট। এবার দার্জিলিংয়ে আমার তো হয়ে গেল, সেই জন্য এবার আমরা এখান থেকে সুকিয়া পুকুরি দিয়ে যাব হচ্ছে গোপালধারা টি এস্টেট। এই রাস্তা দিয়ে আমি কখনো এর আগে ব্যাক করিনি, সো এটা আমার জন্য প্রথমবার এই রাস্তা দিয়ে ঘুরে মিরিক হয়ে ব্যাক করা। এই যে রোড দিয়ে আমরা যাচ্ছি সুকিয়া পুকুরি রোড, এই রোড কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে মানেভঞ্জনের দিকে চলে যায়, মানে সান্দাকফুর দিকে চলে যায়। সো এটা দিয়ে কিন্তু সান্দাকফু যাওয়া পসিবল। এখান থেকে মোটামুটি মানেভঞ্জন 40 কিলোমিটার মতো। বিজনবাড়িও এখান দিয়ে, এই যে বিজনবাড়ির বোর্ড লাগানো, ডান দিকে চলে গেলে হচ্ছে বিজনবাড়ি। বিজনবাড়ি আমার কখনো আসা হয়নি, তবে শুনেছি নাকি বিজনবাড়ির জায়গাটা খুব সুন্দর। নর্থ বেঙ্গলের এই যে সবুজ একটা ঢাকা পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই একটা আলাদা অনুভূতি রয়েছে। ফাটাফাটি। জগৎ এসে পৌঁছালাম। এটা লেপচা জগৎ। লেপচা জগৎ ওয়াচ টাওয়ার আছে ডান হাতে। লেপচা জগৎ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব ছোট্ট একটা গ্রাম দেখছি লেপচা জগৎ, আমার এর আগে আসা হয়নি, তবে বহু মানুষ এখানে এসে থাকে, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি অফবিট দার্জিলিং। আমার দার্জিলিং ভালো সবার মতো আমারও লাগে, কিন্তু যেটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে কনজেশন। এই যে এখানে একটা ক্লিন একটা ছোট্ট একটা মার্কেট, অল্প কিছু হোমস্টে, এটা আলাদা একটা ফ্লেভার রয়েছে। আমার ব্যক্তিগতভাবে এরকম জায়গা খুব ভালো লাগে, একটা সবুজ গ্রিনারিজ একদম চারিদিকে। লেফট জগৎ জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে। এই যে ডান দিকে লেফট জগতের পাইন ফরেস্ট, লোকজনের ভিড় ভূত, প্লাস এখানে পুরো কাদা হয়ে রয়েছে। পাইন ভিউ পয়েন্ট, এখানে 20 টাকা করে মাথা পিছু টিকিট লাগবে। এখানে কিছু দোকান রয়েছে চা কফি খাবার। জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে ঠান্ডা, যেহেতু এত গ্রিনারিস এই জায়গাটাতে, প্রচুর ট্যুরিস্টের সমাগম, তাই প্রচুর ভিড়। পার্কিংটাই এখানে তো খুব ঝামেলা হয়ে যাচ্ছে। কিছু গাড়ি দাঁড়িয়েছে, কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে, কিছু গাড়ি আসছে। একটা ক্যানাপি টাইপের করা রয়েছে। এটা এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছি, আর এন্ট্রি পয়েন্ট আগে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আমরা লেপচা জগতের পাইন ফরেস্টে আর ভেতরে তো যাইনি, যখন যেরকম বললাম প্রচুর স্লাশ রয়েছে, কাদা, কেউ যেতে পারবে না বলে। তো এইরকম জায়গায় এসে দাঁড়ালাম, ছবি টবি তোলা হলো। খুব সুন্দর জায়গা, চারিদিকে কিন্তু পাইন বনে ভর্তি। আমার সামনে পেছনে সব দিকে পাইন ফরেস্ট। আমরা এখন লেপচা জগতের পাইন বনের ভেতর দিয়েই যাচ্ছি। আমাদের ফ্যামিলির গাড়িটা একটু এগিয়ে গেছে, আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। সীমানা এখান থেকে 3.5 কিলোমিটার রাস্তা।
তো আমরা এখন সীমানাতে গিয়ে একটু দাঁড়াবো, ইচ্ছা আছে একটু চা খাওয়ার সীমানাতে গিয়ে। তো আমি বললাম তোমরা সীমানাতে যাও, সবাই দাঁড়িয়ে ছিল। তারপরে তো আমি আর কোয়েল একটুখানি ভিডিও করলাম, ছবি তুললাম, সেই জন্য একটু সময় লাগলো। ঠান্ডা সেরকম খুব একটা নেই, তবে এটা পরে রেখেছি, এই রেন লাইনারটা পরে রেখেছি তার একটাই কারণ যে যদি বৃষ্টি যেটা মাঝে মাঝে চলে আসছে তখন আর বৃষ্টিতে ভিজতে হবে না, প্লাস একটা উইন্ডশিটারের মতো কাজ করে, এক্সট্রা লাগেজ ক্যারি করতে হচ্ছে না। এখন সুখিয়া পুকুরির ওপর দিয়ে যাচ্ছি, এটাই সুখিয়া পুকুরি। এখানে তো দেখছি ভালোই অনেক হোমস্টে আছে, হোটেলস রয়েছে, একটা ক্যাফে দেখছি এখানেতে। এই জায়গাগুলো অনেক অনেক পিস, অনেক কোয়াইট অ্যাজ কম্পেয়ার টু দার্জিলিং। তবে মনে হচ্ছে যে সুখিয়া পুকুরি কিন্তু বেশ বড় একটা ভিলেজ বা টাউন মনে তো হয় না, একটা ভিলেজই বলা যায়, বড় ভিলেজ, কারণ এখানে তো অনেক দোকান রয়েছে, মার্কেট প্লেসটা বেশ বড়। সুখিয়া থানা ছিল আমার ডান হাতে। এই যে সামনে লেখা রয়েছে সান্দাকফু 39 কিলোমিটার্স, এনজিপি 74 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার, মিরিক 25 কিলোমিটার। আচ্ছা, সীমানা গ্রামটাতে এবার আমরা ঢুকছি, এন্টার করছি। খুব ছোট্ট গ্রাম, মানে ভাঞ্জন এখান থেকে 2.6 কিলোমিটার। কোয়েল বলছে চলো ঘুরে আসি। সান্দাকফু খুব বেশি দূর নয় কিন্তু এখান থেকে। আমরা এখন যে জায়গাটাতে আছি এটার নাম সীমানা। এই সীমানা হলো ইন্ডিয়া এবং নেপালের একটা ফ্রেন্ডলি বর্ডার বলা যায়। এখানে কোনো রকম ফেন্সিং নেই। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটা ইন্ডিয়া অবভিয়াসলি, বাট সামনের বেশ কিছুটা পোর্শন কিন্তু নেপালেরও আছে। সীমানাতে বেশ বড় একটা মার্কেট প্লেস রয়েছে। মার্কেট প্লেসটা কিন্তু একদম লোকাল মার্কেট প্লেস, বেশ ভালো লাগছিল ঘুরতে। প্রচুর দোকান, প্রচুর চকলেটস, মেজরিটি হচ্ছে নেপালের প্রোডাক্ট এখানে বেশি। তো এই সীমানা থেকে বেরিয়ে যাচ্ছি। এবার সীমানা, এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে সীমানা, তার কারণটা এটা হচ্ছে নেপালের একদম বর্ডার, এবং বেসিক্যালি নেপালের একটা ছোট্ট অংশ আমাদের ইন্ডিয়ার এখানেতে ঢুকে রয়েছে, ওপরের ওই কিছুটা পোর্শন। তো সেটা এখানেতে ইন্ডিয়া নেপালের মধ্যে যেহেতু পলিটিক্যাল সম্পর্ক খুবই ভালো, তো সেই জন্য এটা নিয়ে কোনো অসুবিধের সৃষ্টি হয়নি। এখানেতে যারা এখানেতে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে মেজরিটি সব নেপালের প্রোডাক্ট। তো আমরা এখন সীমানা ছেড়ে আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এবার উদ্দেশ্য গোপালধারা টি স্টেট, সেখানে গিয়ে একটা টি ব্রেক হবে অবশ্যই। আমার ফ্যামিলির গাড়িটা আগে বেরিয়ে গেছে, আমরা একটু দেরি করে ফেললাম এখান থেকে বেরোতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খালি ম্যাপটা এখানে চলছে না, একদম নেটওয়ার্ক নেই। সেটা হতে পারে কি বর্ডার এলাকা বলে, আর রিমোট তো অবশ্যই, যার জন্য বহু জায়গাতেই পাহাড়েতে নেটওয়ার্ক থাকে না, তার মধ্যে এটাও একটা। এই জায়গাটা পশুপতি ফটক। এই যে ওয়েলকাম টু পশুপতি ফটক। এই গ্রামটাও কি সুন্দর, কি শান্তির গ্রাম। গোপালধারা টি স্টেট মনে হচ্ছে এই সামনে, এই যে এগুলো তো টি গার্ডেনই দেখে মনে হচ্ছে আমার, তাহলে হয়তো এখানেই হবে গোপালধারা টি স্টেট। রাস্তাগুলো এত সুন্দর, গ্রামগুলো এত সুন্দর, মনে হচ্ছে এখানে একটা যদি বাড়ি থাকতো শান্তিতে এখানে থাকতে পারতাম, কোলাহলের অনেক বাইরে। সেটা এখন মনে হচ্ছে অবভিয়াসলি, কিন্তু আমাদের শহরের মতো শহরের বুকে থাকা মানুষদের খুব বেশি দিন হয়তো এখানে থাকা মুশকিল।
চা বাগানের ধার ধার দিয়েই আমরা নামছি। এই সব বাঁদিকে আমার চা বাগান, সামনে চা বাগান, ডান হাতে চা বাগান, বাঁ হাতে পুরো। এবার টি স্টেটের মধ্যে আমরা চলে এলাম আর কি। খুব সুন্দর লাগছে বাইক চালাতে। গোপালধারার টি স্ট্রিটেতে গিয়ে যদি চা না খেলাম তাহলে আর কি হলো। তো আমি নিয়েছিলাম সেকেন্ড ফ্লাশ আর বাকিরা নিয়েছিল এমনি নর্মাল টি। তো সেকেন্ড ফ্লাশটা কিন্তু সত্যি খুব ভালো। তো এখন এবার গোপালধারার টি স্ট্রিটের ভেতরেতে আমি ঢুকে পড়লাম। টি স্ট্রিটের ভেতরে কখনো এইভাবে ঘুরিনি, এবার ঘুরে দেখার পালা। অ্যাট প্রেজেন্ট গোপালধারা টি স্টেটেতে রয়েছি। একটা জিনিস এখানেতে দেখাতে বাধ্য হচ্ছি, এখানেতে কিছু লোকাল লোকজন তারা এখান থেকে জাস্ট একটা করে টাকা তুলছে, ফেক টাকা তুলছে, নিয়ে ঢুকতে বলছে, কোনো তার রসিদ নেই, কোথাও কিছু লেখা পর্যন্ত নেই। সো এটা কিন্তু ফ্রড, স্ক্যাম। তো এই হচ্ছে গোপালধারা টি স্টেট। আমাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে ওখানকার একজন একটা ফালতু একটা ছেলে। তার বক্তব্য যে 10 টাকা করে দিয়ে তারপরে ঢুকতে হবে। 10 টাকা করে, কারণ আমি 100 টাকা দিতে রাজি আছি। কোনো ট্যুরিস্ট, ওখানে প্রায় 50 থেকে 60 জন ট্যুরিস্ট ছিল, সবাই বলছে হ্যাঁ আমরা 100 টাকা দিতেও রাজি আছি, কিন্তু তার জন্য মিনিমাম টিকিটের কত চার্জেস সেটা লেখা থাকতে হবে, এবং একটা টিকিটের সব জায়গায় যেমন স্লিপ দিচ্ছে স্লিপ থাকতে হবে। ঠিক আছে চলো, স্লিপ তুমি যদি নাও দাও অ্যাটলিস্ট লেখাটা যেন থাকে। কোনোটাই নেই। ভিডিওটা তো আমি দেখালাম। আমরা যখন বেশি চাপাচাপি করলাম সে রীতিমতো পালিয়ে গেল, আর বাদ বাকি যারা নিচে চা বিক্রি করছে তারা সবাই বললো টি স্টেট বন্ধ বলে আমাদের সাথে বাজে ব্যবহার করলো। তো এই যদি ট্যুরিস্টদের সাথে এরকম মিসবিহেভিয়ার আরম্ভ করে, বা বহু জায়গাতেই করে, আমি দার্জিলিংয়ে অনেক জায়গাতে দেখলাম ক্যাব ড্রাইভারদের সাথে ট্যুরিস্টদের প্রবলেম, তো এদের মাথায় এইটুকু কেন কাজ করে না যে ট্যুরিস্টদের জন্যই এদের সবটা চলছে। গড নোজ। এই ব্যাপারে আর বেশি কথা না বলেই ভালো। সুন্দর জায়গাটা। আমার মিরিকের আগে আসা হয়নি, এই প্রথমবার আমি মিরিকের এখানে আসছি। জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর। চা বাগানটা, গোটা পাহাড়টা চা বাগান ভর্তি। আমরা এখন মিরিকে এসে গেছি। এটা মিরিক লেক। এখান থেকে রাস্তাটা ডাইভার্ট হয়ে যাবে, বাট এখন লাঞ্চের জন্য আগে আমরা গাড়িটাকে রেখে, বাইক রেখে খাবো। তারপরেতে দেখা যাক মিরিক লেক আর মিরিকে কোথায় কি করা যায়। ও মিরিক লেক এই তো ডান দিকে, মিরিক লেক। আমরা মিরিক লেকের গা দিয়েই নামছি। মিরিকে পৌঁছানোর পরে তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল, তাই আমরা গেছিলাম জগগিদ রেস্টুরেন্টেতে। এই রেস্টুরেন্টটা কিন্তু আমার তরফ থেকে হাইলি রেকমেন্ড থাকলো, কারণ এর ফুড কোয়ালিটি অসাধারণ। আমরা লাঞ্চে যে কটা আইটেম নিয়েছিলাম সবার খুব ভালো লেগেছিল, এবং সার্ভিসটাও খুব ভালো। লাঞ্চ সেরে নেওয়ার পরেতে আমরা মিরিক লেক দেখতে আসি। মিরিক লেকটা আমার আহামরি আলাদা করে কিছু লাগেনি, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত বলা যায়। খুব একটা পরিষ্কার সেটাও আমার লাগেনি। হোয়াটসোএভার মিরিক লেক কখনো দেখিনি, চোখের দেখা দেখে এবার বেরিয়ে যাওয়ার পালা, কারণ ট্রেন ধরতে হবে আমাদেরকে। তো মিরিক থেকে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ বাইকটাকে ওখানে জমা দেবো। বাইকটা এই কদিন খুব ভালো পারফর্ম করেছে, আমাদের সাথে সারাক্ষণ ছিল, সাথ দিয়েছে। এবার এখন বাজে 4:40। মিরিক লেকটাও ছোটো করে দেখা হয়ে গেল। খুব বেশি মিরিক লেকে থাকা গেল না, কারণ সময় সেরকমভাবে পেলাম না। তবে টু বি ভেরি অনেস্ট, আমার আলাদা করে খুব একটা বিশাল কিছু লাগেও নি মিরিক লেকেতে থাকার জন্য। হোয়াটসোএভার
এবার বেরিয়ে আমাকে এখন ন্যাভিগেশন বলছে 1 ঘন্টা 42 মিনিট 48 কিলোমিটার। অ্যাকচুয়ালি ট্রাফিক কনজেশনের জন্য এই সময়টা লাগবে। সো এখান থেকে এখন যত তাড়াতাড়ি সম্ভব ট্রাফিক ফিল্টার করে বেরোতে হবে, কারণ আমাদের ট্রেন আছে 7:30টার সময় দার্জিলিং মেল। সো এখান থেকে যদি 2 ঘন্টায় আমি ধরে নিই, তার মানে হয়ে গেল 5:40 6:40। সো হাতে থাকবে 45 মিনিট কি 1 ঘন্টায় আমি ধরছি রাউন্ডিংয়ে। সো হয়ে যাবে সবই, বাট অ্যাম্পেল টাইম থাকবে না। ইন বিটুইন একটা ঝামেলা কি, যে আমাদের রাত্রিবেলার যে খাবার সেটাকে পিক আপ করতে হবে, সেটা তাপস কাকু বাবা ওরা করে নেবে। দেখা যাক। বাইক চালাতে চালাতে বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে এরকম ভিউ দেখে। ওই দূরে একটা গ্রাম, ওটা কি ভগবান জানে, কোন শহর ভগবান জানে ওটা। ওটা তিস্তা তো, যখন জল শুকনো। এগোই। এখনো পর্যন্ত মিরিক রোড দিয়েই বাইক চালাচ্ছি। এবার যেহেতু অনেকটা নেমে এসেছি, তো টেম্পারেচারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমি বলবো না যে গরমে কষ্ট হচ্ছে, বাট ফিল করতে পারছি যে আর ঠান্ডা হাওয়াটা, ঠান্ডা ভাবটা নেই, যতই গাছপালা থাকুক না কেন। কত ফারাক। মিনিট 15 আগে পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ছিল। মিরিকের যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম সেখানেও গরম ভাবটা খুব একটা ফিল করছিলাম না, কিন্তু এখন মানে আর ঠান্ডা ভাবটা ফিল করছি না, এবার গরম ভাবটাই ফিল করছি। তো খুব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এখানেও দুধারে চা বাগান, খুব সুন্দর খুব সুন্দর। তিস্তার ওপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ, সিঙ্গেল ব্রিজ আর কি। এই ব্রিজটা দিয়ে একটা সাইডেরই গাড়ি যাবে আর কি। অসাধারণ সিনিক বিউটিটা, ফাটাফাটি লাগছে। তো পাহাড় ছেড়ে এবার মোটামুটি সমতল ভূমিতেই নেমে এলাম প্রায়। আর সেরকম পাহাড় বা হেয়ারপিনস আর নেই এখন। এটা শিলিগুড়ি থেকে আর 25 কিলোমিটার দূরে। রাস্তা দেখেই বুঝতে পারছি এটা এখন স্ট্রেট হাইওয়ে টাইপ রাস্তা। যখনই আরও আমি শিলিগুড়ির কাছাকাছি পৌঁছাবো তখন অবভিয়াসলি ট্রাফিকের একটা কনজেশন পাবো, এটা তো স্বাভাবিক। তবে সানডে আছে, জানি না কতটা কনজেশন পাবো। শিলিগুড়ি থেকে জাস্ট 2.3 কিলোমিটার দূরে আর ন্যাচারাল ট্রাফিক জ্যাম আরম্ভ হয়ে গেছে সিটি বলে। আর টেম্পারেচার কমপ্লিটলি চেঞ্জ, পলিউশন সব কিছু নিয়েই এখন এই অবস্থা। এই ট্রাফিক জ্যামটা কাটাতে হবে, আর কি করা যাবে। সিটিতে গাড়ি চালালে ট্রাফিক জ্যাম তো ফিল্টার করতেই হবে। তবুও মোটামুটি আমাদের খুব যে এখনো পর্যন্ত ট্রাফিক জ্যাম নিয়ে ভুগতে হয়েছে তা নয়। ন্যাভিগেশন বলছে 2.2 কিলোমিটার যেতে সময় লাগবে 15 মিনিট। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর জাস্ট 80 মিটার বাকি রয়েছে আমাদের যে বাইকের, যেখান থেকে বাইক পিক আপ করেছিলাম সেই দোকান। তো
শিলিগুড়িতে বাইক জমা দেওয়ার পরেতে আমরা চলে আসি এনজিপি স্টেশনেতে এবং দার্জিলিং মেলে উঠে পড়ি। দার্জিলিং মেল কিন্তু মোটামুটি বেশ ভালোই পরিষ্কার ছিল, এসি ঠিকঠাক চলছিল এবং অন টাইম আমাদেরকে কিন্তু পৌঁছে দেয় শিয়ালদা স্টেশনে পরের দিন সকালবেলা। এসে দেখলাম অল্প বৃষ্টি হচ্ছে। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। বাই।